ভারত আমাদের কোনো বন্ধু না, আমাদের প্রতিবেশী। আলাদা রাষ্ট্র এবং জাতি হিসাবে কল্পনা করতে এবং চিন্তা করতে তাদের স্বীকৃতি দিতে তাদের একটু অসুবিধা আছে। সেই জন্যে এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এটা কিছুটা অবমাননাকর। এবং আপনি আপনার ভাষ্য যেটা বুঝলাম, এই সেনাপ্রধানও খুব একটা আমাদেরকে মর্যাদা সম্পন্ন বিষয় মনে করছেন না। আমাদের অন্তর্বর্তীকারী সরকার থাকুক, আর তত্ত্বাবধায়ক সরকার থাকুক, বা নির্বাচিত সরকার থাকুক, অথবা অনির্বাচিত সরকার থাকুক, এটা তাদের বিষয় না, সেটা হচ্ছে আমাদের বিষয়। বাংলাদেশের মানুষদেরকে অন্তত উই পোকার সাথে তুলনা করেছিলেন। হঠাৎ করে উদ্বোধ হচ্ছে কিছু কিছু রাজনীতিবিদের কথায় উঠে আসছে 71 71 71। আসসালামু আলাইকুম দর্শক, সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন, এবং সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি। জি, অনেক অনেক ধন্যবাদ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি আজকে নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক, সেটা ভারতের জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছেন? জবাবে তিনি বলেন যে প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে এটা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়, তা দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য, এটা আমাদের বিবেচনা নিতে হবে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। এবং তিনি আরো বলেন যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনী বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে, এবং ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে। এবং তিনি বলেন যে আমি সেখানে তাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। দেখুন আপনি, একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী, বিমান বাহিনী, যাতে ভুল বোঝাবুঝি না হয়। আমাদের যোগাযোগ প্রক্রিয়া এখনো চলমান, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তো আপনি কি স্বাভাবিক মনে করেন যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যোগাযোগ, চ্যানেলে যোগাযোগ, যেখানে সরকারের সঙ্গে সরকারের দ্বন্দ্ব, বা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ভালো, যেটা উপেন্দ্র ত্রিবেদী বলেছেন, একজন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক এবং সাবেক একজন সেনা কর্মকর্তা হিসাবে আপনার বিশ্লেষণ শুনতে চাই। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা নিয়ে অনেক আলোচনা হবে বা হচ্ছে। তো এই প্রসঙ্গে হচ্ছে প্রথমত সেনাবাহিনী প্রধান, বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের মধ্যে যোগাযোগ, সফর, এটা একটা অনেকটাই রুটিন ওয়ার্ক। আমাদের 2টা প্রতিবেশী, ভারত এবং মিয়ানমার। তো মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগটা অতটা স্বাভাবিক না। একটু অনিয়মিত যোগাযোগ কিছুটা, আমি যতদূর বুঝতে পারি। তবে তারপর যোগাযোগ আছে। আমি যখন এই যে আরাকানে একটু ট্রাবলটা বেশি হলো, তখন সেই সময়ে আমি জানি যে মানে প্রাক্তন সেনাপ্রধান উনি আমার পরিচিত, খুবই পরিচিত। আমার একই ব্যাচের আমরা। তো উনার সাথে আমি কথা বলছিলাম, তো বলে দেন আমরা কথা বলেছি। এটা রাষ্ট্রীয় সিক্রেট না, এটা ওপেন সিক্রেট। সুতরাং এটা বলতে কোনো অসুবিধা নেই এবং প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। এটা গেল হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় আমার নিজেদেরকে আমরা হীনমন্যতায় ভুগি। ভারত যেমন আমাদের 3 দিক দিয়ে ঘিরে আছে এবং ভারতও কিন্তু বাংলাদেশ লকড হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের 4000 কিলোমিটারের বেশি তাদের সাথে আমাদের সীমান্ত। তো এখানে বাংলাদেশের যে অবস্থান, সেটাতে এই যে শিলিগুড়ি করিডোর, যেটা ওদের খুব দুর্বল জায়গা। তো এই দুর্বল জায়গাটার খুব কাছাকাছি আমাদের বাংলাদেশের উত্তর সীমান্ত, তেঁতুলিয়া সীমান্ত। তো এই সমস্ত কারণে 2 সেনাবাহিনীর মধ্যে যোগাযোগটা অত্যন্ত স্বাভাবিক একটা কার্যক্রমের অংশ। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ভারত কেন যেন
আ আমাদেরকে একটা স্বাধীন দেশ হিসাবে ওরা আ একটু দ্বিধা করে স্বীকৃতি দিতে। মুখে বলে কিন্তু আচার-আচরণে ঠিক সেরকম মনে হয় না। এর একটা বড় কারণ হচ্ছে যে 71 এ আপনি দেখেন এই সর্বশেষ ওদের উনাদের প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন তাতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের যে অবদান সেটা সম্পর্কে তেমন কিছু উল্লেখ নেই। আর বিগত সরকারের সময়ে মনে আছে আপনার যে ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে মনে রাখবে। এবং মনে রাখবে রাইট। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী আ আ আ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উনি ভারতকে বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যে আমরা অ্যা ভারতকে অনুরোধ করেছি। কত বড় অমর্যাদাকর কথা দেখেন। তো যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বা গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এই ধরনের অবমাননাকর কথা বলা হয়, সেখানে ওই প্রতিবেশী দেশ আমাদেরকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আ অতটা গুরুত্ব দিবে না। এবং তারা মনে করে যে এটা ঠিক আছে। আপনার মনে আছে যে অ্যা একবার রাজনাথ সিং আ ভদ্রলোকের নাম আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তো উনি বলছিলেন না যে আমাদেরকে এইভাবে বলে যে বাংলাদেশের যে সমস্ত লোক মানে বাংলাদেশের মানুষদেরকে অন্তত উই পোকার সাথে তুলনা করেছিলেন এটা বা কি এই যে অমিত শাহ? অমিত শাহ রাইট, অমিত শাহ রাইট। সো তো দেখেন এই কথাগুলো আমি মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। যে কারণে তারা আমাদেরকে একটা মর্যাদাশীল প্রতিবেশী হিসেবে তারা বিবেচনা করতে চায় না। এবং এর একটা বড় দোষ আমাদেরও আছে। এবং আমরা শুধু 71 কেন্দ্রিক আমাদের যে চিন্তাভাবনা বিশেষ করে বিগত সরকারের সময়ে এবং মাঝে, মাঝে এখনো দেখছি অ্যা আপনার সেটা আবার হঠাৎ করে উদ্ভূত হচ্ছে কিছু, কিছু রাজনীতিবিদের কথায় উঠে আসছে 71, 71, 71 71 কে কেউ অস্বীকার করছে না, করলেও ঠিক হবে না। কারণ ইতিহাসের এটা মাইলস্টোন। এখানে খুব প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আমি আনতে চাই। সেটা হচ্ছে ১৯৪৭ আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ ১৯৪৭ না হলে আমরা একটা আলাদা ভূখণ্ড পেতাম না। আমরা পাকিস্তানের সাথে আমরা পাকিস্তানের অংশ ছিলাম। পরবর্তীতে আমরা পাকিস্তানের আ অংশ থেকে বের হয়ে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু যদি আমরা ওই ৪৭ এ ভাগ না হতাম, অর্থাৎ ১৪ই আগস্ট ১৯৪৭ সালে যদি স্বাধীনতা না পেতাম, তাহলে তো আমরা পশ্চিম বাংলার মতোই ভারতের একটা আ প্রদেশ বা অঙ্গরাজ্য হিসেবেই থেকে যেতাম। সে ইউনিয়ন টেরিটরি হোক আর মানে প্রদেশ হোক। তো সে সেই হিসাবে গুরুত্বপূর্ণ। এখন আপনি আসেন ১৯২৪ এর বিষয়টা। ৭১ গুরুত্বপূর্ণ এবং ৭১ কে ভুলে যেতে মানে বলাটা ২০২৪ এর বিষয়টা। না, আমি সেটা বলছি। এটা বলছি যে ২৪ টা সামনে চলে আসছে কি জন্যে? অর্থাৎ আমরা যেমন ৪১ এর ৭১ এর কারণে ৪৭ এর গুরুত্বটা কিছুটা কমে গেছে। বিভিন্ন আবার অনেকে ৪৭ এর কথা মোটেই বলতে চায় না ভাই। এটাও ঠিক না। তো সেটা নিয়ে কেউ প্রশ্নও করে না। কিন্তু ওই যে ৭১ যেহেতু যেমন ৭১ যখন হয় তখন আমি তখন ক্লাস 5 এর ছাত্র। সুতরাং আমার চোখের সামনে অনেক কিছু ভাসে। তো এরকম যারা আছে এই প্রজন্মের লোকই তো এখানে আছে। কাজেই তারা ৭১ কে অ্যা খুব বড় করে দেখে। অবশ্যই এটা বড় করে দেখার বিষয়। তো ২৪ এ আবার ২৪ যেটা হলো যে আমাদের ২য় স্বাধীনতা আমার তরফ থেকে আমি সেটাকে মনে করি ২৪ এর বিপ্লবটাকে। এবং এই ছেলেগুলো যদি মানে দুহাত উঁচু করে গুলি বরণ না করত, তাহলে তো শেখ হাসিনাকে অ্যা হাসিনার সরকারকে মানে হটানো সম্ভব হতো না। এবং এটা আমাদেরকে একটা আত্মমর্যাদার একটা নতুন পর্যায়ে নিয়ে গেছে। এবং সেজন্য ২৪ এর কথা বলা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে ২৪ গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, ৭১ ও গুরুত্বপূর্ণ। মাঝখানে আমরা খেয়ে হারায় ফেলেছিলাম। তো প্রত্যেক জাতির জীবনের এই মাইলস্টোন গুলো আমাদেরকে মনে রাখার দরকার। ঠিক একইভাবে ৪৭ ও মনে রাখা দরকার। তো ওরা যেহেতু আমাদেরকে ঠিক ওই অ্যা আলাদা রাষ্ট্র এবং জাতি হিসাবে কল্পনা করতে এবং চিন্তা করতে তাদের স্বীকৃতি দিতে তাদের একটু অসুবিধা আছে। সেইজন্যে এই সমস্ত কথাবার্তাগুলো বলে এটা কিছুটা অবমাননাকর এবং আপনার ভাষ্য যেটা বুঝলাম এই সেনাপ্রধানও খুব একটা
আমাদেরকে মর্যাদা সম্পন্ন বিষয় মনে করছেন না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, আর তত্ত্বাবধায়ক সরকার থাকুক, বা নির্বাচিত সরকার থাকুক, অথবা অনির্বাচিত সরকার থাকুক, এটা তাদের বিষয় না, সেটা হচ্ছে আমাদের বিষয়। আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা বলা উচিত না, এবং বিশেষ করে অমর্যাদাকর উক্তিগুলো একেবারেই এড়াই চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না, এবং এই নিয়ে আমরা খুব বেশি সোচ্চার নই। আমার খুব কষ্ট লাগে যে অ্যা আমরা এত আ জান দিলাম, স্বাধীনতার জন্য ৭১ এ দিলাম, আবার ২৪ এ দিলাম। কিন্তু তারপরও আমাদের ওই স্বকীয়তা বোধ, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে ধরনের আত্মমর্যাদা জ্ঞান থাকার কথা, সেটাতে আমার কাছে বেশ ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। এখানে আরেকটা ছোট্ট কথা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি যে, এই যে আইকিউ লেভেল আমাদের দেশের, সেদিন একটা ইন্টারন্যাশনাল একটা জার্নালে একটা রিপোর্ট বেরিয়েছে। আমাদের বাংলা পত্রিকা সেটা আবার বাংলা অনুবাদ করেছে। আমাদের আইকিউ লেভেল এর ব্যাপারেও সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশী হিসেবে সাধারণভাবে আমাদের আইকিউ লেভেলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা বেশ পিছিয়ে আছি। তো যাই হোক, এই বাস্তবতার নিরিখে উনি যেটা বলেছেন, উনার দেশের স্বার্থের কথা বলেছেন। জি, আমরা আমাদের দেশের স্বার্থের কথা বলব। আমাদের দেশের মর্যাদার কথা বলব। আমাদের জাতির মর্যাদার কথা বলব। জি, এবং জনাব মেজর জামান, মানে আপনার ভাষ্যমতে যে ২ সেনাপ্রধানের সঙ্গে আলাপ আলোচনা হওয়াটা একটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। কিন্তু আ আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের যে কথাগুলো হয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি সরকারকে তার আপডেট দেন? এই গেল এক। আর দ্বিতীয়ত আ উপেন্দ্র ত্রিবেদী বলেছেন যে ৩ টা চ্যানেলে যোগাযোগ হয়, আরো যোগাযোগ হয়। তাহলে কি আপনার মনে হয় যে সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের যোগাযোগ তো হয়ই, এর বাইরেও বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে ডিজিএফআই, এনএসআই, তারা বাংলাদেশ সরকারকে এড়িয়ে পাশ কাটিয়ে গোপনে গোপনে তারা ভারতীয় সংবাদ, বিভিন্ন সংবাদ প্রকাশ করে দেয়। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সরকারের সুসম্পর্ক নেই, কাজে বাহিনীগুলো নিজেরা একটা একটা মানে সম্পর্ক তৈরি করেছে, যেটার বিষয়ে ইউনূস সরকার অবগত নয়। আর যদি সত্যি হয় তাহলে এটা তো ক্ষতিকর বাংলাদেশের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে উম আপনাকে বিনয়ের সাথে বলছি, ইউনূস সরকারকে অনেক দুর্বল মনে করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই সরকার অত দুর্বল। যথেষ্ট আ শক্ত সরকার আছে, এবং শক্ত সরকার না থাকলে এই এত টালমাটালের মধ্যেও এই গত অ ১৬ মাস, ১৭ মাস তারা দেশের দায়িত্বে থাকতে পারতেন না। তারা যদি এতই দুর্বল হবে। সুতরাং তারা সবল আছে। এটা গেল একটা। ২ নম্বর হচ্ছে সরকারের অ্যা অবশ্যই অ্যা মেকানিজম আছে যে সরকারের বিভিন্ন অর্গানগুলো কিভাবে কাজ করছে, এবং অবশ্যই তারা ফিডব্যাক দেয় বলে আমার ধারণা, এবং দেওয়ার কথা। কথা হলো, কিন্তু ফিডব্যাক তাদের দিতে হবে। আর গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপারে যেটা বলছেন, এটা পার্ট অফ দি রুটিন ওয়ার্ক যে গোয়েন্দা সংস্থাগুলো অ অন্যান্য দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথেও তারা যোগাযোগ রাখে। তো যোগাযোগ রাখা আর নিজের স্বকীয়তা বিসর্জন দেওয়া ২ টা জিনিস এক না। এবং এই যোগাযোগ রাখাটাও তাদের কার্যক্রমের আ পর্যায়ভুক্ত। সুতরাং এটা কার্য বহির্ভূত বা বিধি বহির্ভূত বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। জি, কিন্তু এখানে আমি যদি আবার ফিরে যাই উপেন্দ্র ত্রিবেদীর ভাষায়, তিনি শেষ কথাটা বলেছেন যে, মানে সাংবাদিকদের বলতেছেন যে, "আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের ৩ বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। এবং তারা যে সামরিক উন্নয়ন করতেছে পাকিস্তানের সঙ্গে, এটি একটি চলমান প্রতিক্রিয়া, এবং এটা ভারতও করতেছে, অন্য দেশের সঙ্গে আবার অন্য দেশও করতেছে। বাট আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি।" তাহলে যদি তিনি মনেই করে থাকেন যে বাংলাদেশের যে বাহিনীর আধুনিকায়ন পাকিস্তানের দ্বারা বা তুরস্কের দ্বারা এগুলো ভারতের বিরুদ্ধে নয়, তাহলে তিনি কেন আজকে কেন ভারত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমান ঘাঁটিগুলো পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই বিমান ঘাঁটিগুলো কেন তারা আবার চালু করতেছে? সেগুলো হলো যে জলপাইগুড়ির আমবাড়ি, বাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া, আসামের ধুবড়ী, এগুলো ইয়ে করতেছে, মানে সংস্কার করতেছে। এবং এছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় আরো 3টা বিমান ঘাঁটি তারা নতুন করে তারা চালু করবে। তাহলে যদি হুমকি নাই হয়ে থাকে, তাহলে তারা এই বাংলাদেশের সীমান্ত ঘেঁষে 3টা বিমান ঘাঁটি, পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী, এই 3টা জায়গায় কেন তারা বিমান ঘাঁটি করতেছে? আমাদের উদ্দেশ্যটা আসলে কি বলে আপনি মনে করেন? তারা কি আপনাকে বাংলাদেশ অনেক আক্রমণ করবে? জি, শোনেন আমি একটা কথা বলি। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের অনেকগুলো এয়ার স্ট্রিপ তখন মিত্র বাহিনী করেছিল। আপনি যেগুলো বাংলাদেশের শমশেরনগর, সিলেটের, তারপর হচ্ছে আপনার চিটাগাংয়ের আশেপাশে, তারপরে আমাদের লালমনিরহাট। তো সেখানে আপনি ভারতের যদি অবস্থা দেখেন, ভারত কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে আছে যে অরুণাচলকে দক্ষিণ ওই তিব্বতের অংশ হিসেবে চিন্তা করে এবং তারা মনে করে না যে অরুণাচল ভারতের একটা প্রদেশ। তো যুদ্ধ মোকাবেলা করার জন্য এই থ্রেটটা তো তার রয়ে গেছে। আর বাংলাদেশে আপনি দেখেন যে প্রতিরক্ষা যে সমঝোতা, সেটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আপনি একটু একটু মানে আমাদের ৭১-এর পরে ৪ বছর যোগ করেন, ১৯৭৫-এ আসেন। সেই ৭৫-এর নভেম্বরে সাইগন পতনের মাধ্যমে মার্কিন বাহিনী ভিয়েতনাম থেকে চলে গেছে। সেই ভিয়েতনাম এখন কিন্তু উম যুক্তরাষ্ট্রের একদম বড় ব্যবসায়িক অংশীদার। এখনো কেমিক্যাল অরেঞ্জের যে প্রভাব ভিয়েতনামে রয়ে গেছে। তো আন্তর্জাতিক সম্পর্কটা কোনো সময় একটা নির্দিষ্ট বৃত্তে বন্দী থাকে না। আজকে আমি যখন আলোচনা করছিলাম যে আমেরিকার এখন একটা চিন্তা হচ্ছে যে ব্রিটেন তাদের বি টিম হিসেবে থাকার সুবাদে ব্রিটেনের যে কলোনিয়াল অ্যাপ্রোচ এবং সেই বিভিন্ন দেশ দখল করা, দেশের অভ্যন্তরের বিষয়ে হস্তক্ষেপ করার অনেক কিছু বিষয় তারা জানে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তো ওই ব্রিটেনের সাথে তারা আবার কিছুটা ডিসট্যান্স তৈরি করার চেষ্টা করছে। কারণ ব্রিটেনের মাধ্যমে তারা যেভাবে মানে ফিডব্যাক পেত, সেটা সামগ্রিকভাবে আমেরিকার ইন্টারেস্টের সাথে যাচ্ছে না। তো আন্তর্জাতিক সম্পর্ক সবসময় পরিবর্তিত হতে থাকে। যে নেপাল এবং ভুটান ওদের ডোমিনিয়ন ছিল, ও চুক্তি ছিল, সেইগুলো এখন আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছে। তো ভারত যথাযথ কাজই করছে, তারা তাদের প্রতিরক্ষা প্রস্তুতিটা আরো বাড়াচ্ছে। কারণ চীনের থ্রেট, তারপরে আজকে বাংলাদেশ যদি মনে করেন আগামী ১০ বছর পরে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, তখন তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়ার দরকার হতে পারে। এদিকে আবার মিয়ানমারের সম্পর্ক, আজকে যে সম্পর্ক আছে, আগামীকাল সেই সম্পর্ক নাও থাকতে পারে। কারণ মিয়ানমারে চীনের বড় ধরনের একটা প্রভাব আছে এবং সেই প্রভাবগুলো আস্তে আস্তে বাড়ছে। আবার এখানে মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতির সুযোগ নিয়ে ওই যে বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছে, এটাকে সেকেন্ড অ্যাক্ট। এর আগে ব্রিটিশরা যখন ওখান থেকে চলে আসে, তখন সেটা ছিল বার্মা অ্যাক্ট 1। এর বার্মা অ্যাক্ট 2 তৈরি করছে আমেরিকার সুবিধার্থে। এখন মনে করেন যে মায়ানমার যদি আবার ওদের সাথে, ওদের তো স্থল সীমান্ত আছে, তো সেই ক্ষেত্রে যদি সমস্যা হয়, সেক্ষেত্রেও তাদের একটা রেসপন্সের একটা দরকার হয়। আমি এটাকে তাদের সাধুবাদ জানাই, তারা এগুলো প্রস্তুতি নিচ্ছে। এর আগে কিন্তু এ যাবৎকালে বেশিরভাগ তাদের ফোকাস ছিল পাকিস্তানের সাথে বৈরিতার উপর ভিত্তি করে তারা তাদের আপনার কথা বুঝলাম, কিন্তু আপনি এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন। কিন্তু এই যে 3টা ঘাঁটি সীমান্ত ঘিরে এখন তাদের মনে হলো যে এটার প্রয়োজন আছে। গত 15 বছর শেখ হাসিনার আমলে কেন তাদের এটা প্রয়োজন আছে বলে মনে হলো না? এখন কেন মনে হলো যে 3টা ঘাঁটি করা দরকার? এবং একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে যখন এই বিশ্ব ব্যবস্থাটা ভেঙে পড়েছে, যেখানে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে
এবং ট্রাম্প একদম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তো এইরকম একটা টালমাটাল বিশ্বে যখন আমরা দেখি যে আমাদের তিন দিকে তিনটা বিমান ঘাঁটি যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত হয়েছে আবার চালু করতেছে, তখন কি আসলেই আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি যে ভারত আমাদের কিছুই করবে না? এটা স্বাভাবিক? প্রথমত আমি কোনো সময় মনে করি না যে প্রতিবেশী কিছু করবে না। আপনি যদি ওয়ার্ল্ড হিস্ট্রিটা সমর হিস্ট্রিটা আপনি একটু পর্যালোচনা করেন, সমর ইতিহাসটা দেখবেন যে প্রথম শুরু হয় কিন্তু আপনার প্রতিবেশী। এই যে আপনি দেখেন আমেরিকার সাথে ভেনেজুয়েলার যে সম্পর্কটা, এটা কিন্তু দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা, এবং আমেরিকার সীমান্ত থেকে বেশি দূরে না, মিয়ামির থেকে বেশি দূরে না। তো এখন এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমেরিকা যেটা করতে পারে ভারতের পক্ষে সেটা করা সম্ভব না। কারণ আমেরিকার সমর শক্তি, আমেরিকার অর্থশক্তি ভারত এর ধারে কাছেও যেতে পারে না। শুধুমাত্র চীনকে মোকাবেলা করতেই তার গলদঘর্ম হতে হচ্ছে। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, চীন একটা খুব টেকনিক্যালি একটা কাজ করছে যে হিমালয়ের উপরে ভারতীয় সৈন্যবাহিনী মোতায়েন করার ফলে ওদের যে পরিমাণ খরচ, কারণ যত বেশি আপনার উচ্চতা বেশি হবে সেখানে আপনার হেলিকপ্টার দিয়ে জিনিস পাঠানো বা বিমান দিয়ে অতগুলো বিমান ঘাঁটি নেই যথেষ্ট রসদ সরবরাহের জন্য। তো ভারত এখন পাকিস্তান, তাদের ছিল পুরাপুরি নজর ছিল হচ্ছে পাকিস্তান সেক্টরে, অর্থাৎ ওয়েস্টার্ন সেক্টরে। কিন্তু এখন সেটা আবার এই যে চীনের সাথে এই সাম্প্রতিক মানে ২০২০ সালের থেকে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর থেকে এখন আপনি দেখেন ওদের হচ্ছে প্রায় ৩,৪৪০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত আছে। ওই সীমান্তটা হচ্ছে ৩টা সেক্টরে ভাগ। একটা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, আর হচ্ছে অরুণাচল মানে ইস্টার্ন সেক্টর। তো চীন কি করছে, ওই ৩টা সেক্টরেই নাড়াচাড়া করছে এবং তারা বলছে অরুণাচল তাদের অংশ, এবং তারা এই বিষয়ে মানে সরাসরি দখল করে নাই, কিন্তু আপনি সীমান্তে দেখেন অনেকগুলো তারা ওই চাইনিজ ভিলেজ করেছে এবং বেশ ভালো স্ট্রাকচার তৈরি করেছে জনবসতির জন্য, যদি এগুলো খুব মানে দুর্গম এলাকা। তো এই জন্যে আপনি ভারতের এটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের গত ১৫ বছর যে পরিকল্পনা ছিল বা চিন্তা ভাবনা ছিল, এটা একেবারে দাসত্ব সুলভ। সুতরাং একটা যে কোনো স্বাধীন দেশ তার প্রতিরক্ষার জন্য যেগুলো করার দরকার, আমরা লালমনিরহাট এয়ারপোর্টকে আমরা আপগ্রেড করেছি, তবে শমশেরনগরের এয়ারপোর্টকে আমরা করেছি, এটা ব্রিটিশ আমলের এয়ারপোর্ট। আপনি এবং ওটার জবাবেই কি তারা এই ৩টা ঘাঁটি করতেছে তাহলে? এটা সার্বিক একটা সমর প্রস্তুতি শুধু একটা সাময়িক পরিস্থিতির, হ্যাঁ সাময়িকভাবে এটা করা যায়। এগুলো পুরনো বিমানবন্দরকে তারা আপগ্রেড করছে। এটা আমি খুব একটা বেশি আমাদের জন্য খুব একটা দুর্বল মানে ইমিডিয়েট থ্রেট হিসেবে চিন্তা করি না, বাট আমাদের মনে করা উচিত। ভারত আমাদের কোনো বন্ধু না, আমাদের প্রতিবেশী, বাট তারা আমার বন্ধু না। তারা তাদের স্বার্থের ব্যাপারে খুবই হিসাবী, আর আমরা হচ্ছে আমাদের হিসাবের ব্যাপারে অত্যন্ত বেহিসাবী। আমরা শুধু একাত্তরের চেতনায় অবচেতন হয়ে যাই। জি। জি। মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, এবং আমরাও আসলে কোনো যুদ্ধ চাই না, আমরা চাই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। তবে সেটা তো আমাদের দিকে চাইলেই হবে না, সেটা ভারতকেও চাইতে হবে, এবং আশা করি ভারত তার ভুল বুঝতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক মোবারকবাদ। আল্লাহ হাফেজ।